আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর পাল্লায় পড়ে শেষটায় যাত্রা দেখতে হলো। এখনকার সবচেয়ে নামকরা যাত্রার দল ভারত অপেরার হিট নাটক সূর্যতরণ। এটা বলতেই হবে যে যতক্ষণ দেখা যায় ততক্ষণ জমে যেতে হয়। কোথাও কোনো ঢিলাঢালা ব্যাপার নেই। অ্যাক্টিং একটু রং চড়া হলেও কাউকেই কাঁচা বলা যায় না। লালমোহন বাবু ফেরার পথে বললেন, আমার গল্পের যা গুণ এরও তাই। মনকে টানবার শক্তি আছে পুরোপুরি, অথচ তলিয়ে দেখুন, দেখবেন অনেক ফাঁক, অনেক ফাঁকি। কথাটা বড়াইয়ের মতো শোনালেও অস্বীকার করা যায় না। লালমোহন বাবুর লেখাও তলিয়ে দেখলে তাতে তেমন কিছু পাওয়া যাবে না, অথচ ভদ্রলোকের পপুলারিটি কিন্তু একটা চমক লাগার মতো ব্যাপার। নতুন বই বেরোনোর পর দিন থেকে একটানা 3 মাস বেস্ট সেলার লিস্টের নাম থাকে। অথচ উনি বেশি লেখেন না, বছরে 2টো উপন্যাস, একটা বৈশাখে একটা পুজোয়। আজকাল তথ্যের ভুল আগের চেয়ে অনেক কম থাকে, কারণ শুধু যে ফেলুদাকে পাণ্ডুলিপি দেখিয়ে নেন তা নয়, সম্প্রতি নিজেও অনেক রকম এনসাইক্লোপিডিয়া ইত্যাদি কিনেছেন। সেগুলোর যে সদ্য ব্যবহার হচ্ছে সেটা বইগুলো পড়লেই বোঝা যায়। সূর্যতরণ যাত্রা নামটা প্রথমেই করার কারণ হলো এই যাত্রার সঙ্গে যুক্ত এক ভদ্রলোককে নিয়েই আমাদের এবারের তদন্ত। ভদ্রলোকের নাম ইন্দ্রনারায়ণ আচার্য। এরই লেখা নাটক, গানও এর লেখা, অর্থাৎ নিজেই গীতিকার, আর ইনি নিজেই অর্কেস্ট্রায় বেহালা বাজান। মোট কথা গুণী লোক। তাকে নিয়ে যে গোলমালটা হলো সেটাও অবশ্যই খুব প্যাঁচালো ব্যাপার। আর ফেলুদাকে তার বুদ্ধির শেষ কণাটুকু খরচ করে এই রহস্যের সমাধান করতে হয়েছিল। আমরা যাত্রা দেখবার দিন 10 পরেই একদিন টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ইন্দ্রনারায়ণ বাবু নিজেই আমাদের বাড়িতে এলেন তার সমস্যাটা নিয়ে। দিনটা রবিবার। লালমোহন বাবু যথারীতি 9টার মধ্যেই আড্ডা মারতে চলে এসেছেন। 10টা নাগাদ ভদ্রলোক এসে হাজির হলেন। যাকে বলে ক্লিন শেভ চেহারা, বয়স আন্দাজ 40-42, রং ফর্সা, হাইট মাঝারির চেয়ে একটু বেশি, মাথার চুল প্রায় সবই কাঁচা। ফেলুদা প্রথমেই সূর্যতরণের প্রশংসা করে বলল, আপনি তো মশাই ম্যান অফ মেনি পার্টস, এত রকম শিখলেন কি করে? ভদ্রলোক হালকা হেসে বললেন, আমার লাইফ হিস্ট্রিটা একটু বেয়ারা ধরনের। আমার ফ্যামিলির কথা জানলে পরে বুঝবেন যে আমার যাত্রার সঙ্গে কানেকশনটা কত অস্বাভাবিক। আপনি কি বোসপুকুরের আচার্য পরিবারের কথা জানেন? হ্যাঁ হ্যাঁ, ফেলুদা বলল, সে তো অতি নামকরা ফ্যামিলি মশাই। আপনাদেরই এক পূর্বপুরুষ ছিলেন না, কন্দর্প নারায়ণ আচার্য, যিনি বিলেত গিয়ে প্রিন্স দ্বারকানাথের মতো নবাবী মেজাজে থাকতেন? আপনি ঠিকই বলেছেন, বললেন ইন্দ্রনারায়ণ বাবু। কন্দর্প নারায়ণ ছিলেন আমার ঠাকুরদার বাবা। 1875-এ বিলেত যান। অত্যন্ত শৌখিন লোক ছিলেন, গান বাজনা শখ ছিল। তার কিনে আনা বেহালাই আমি বাজাই। আমাদের পরিবারে আমার মেজ দাদা হরিনারায়ণ ছাড়া গান বাজনার দিকে আর কেউ যায়নি। সে অবশ্যই কিছু বাজায় টাজায় না, তার উচ্চাঙ্গ সঙ্গীতের শখ। সে রেকর্ড আর ক্যাসেট শোনে। যাই হোক, পরিবার যে খানদানি সে তো বুঝতেই পারছেন। আমরা 3 ভাই, আমি, হরিনারায়ণ আর দেবনারায়ণ। আমি ছোট, দেবনারায়ণ বড়। দেব ব্যবসায়ী আর হরি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমাদের বাবা বেঁচে আছেন, নাম কীর্তিনারায়ণ, বয়স 79। উনি ব্যারিস্টার, যদিও এখন আর কোর্ট কাছারি করার সামর্থ্য নেই। বুঝতেই পারছেন এই অবস্থায় আমার যাত্রার সঙ্গে যোগটা কতটা অস্বাভাবিক। কিন্তু আমার ছেলেবেলা থেকেই ওইদিকে শখ। IA পাস করে আর পড়িনি। বেহালা শিখেছি মাস্টার দেখে। গান করতাম, গান লিখতাম খুব কম বয়স থেকেই।
বাবাকে সোজাসুজি বলি যে আমি যাত্রায় জয়েন করব। বাবার আবার কেন জানি আমার ওপর একটা দুর্বলতা ছিল, তাই আমার আদরটা মেনে নিলেন। এখনো বেশি আমি আমার অন্য দুই ভাইয়ের চেয়ে কম কিছু রোজগার করি না। যাত্রার আর্থিক সচ্ছলতার কথাটা জানেন তো? তা আবার জানি না, বললেন লালমোহন বাবু। হিরো হিরোইন মাইনে পায় 25-30 হাজার টাকা করে। আমার নিজের কথাটা নিজেই বলছি বলে কিছু মনে করবেন না, বললেন ইন্দ্রনারায়ণ বাবু। কিন্তু আজ ভারত অপেরার যে এত নাম ডাক, সেটা প্রায় অনেকটাই আমার জন্য। আমার নাটক, আমার গান, আমার বাজনা, এগুলো ভারত অপেরার বড় অ্যাট্রাকশন, এবং আমার গোলমালটাও এর থেকেই। কথাটা বলে ভদ্রলোক থামলেন। তার একটা কারণ অবশ্যই শ্রীনাথ চা এনেছে তাই। ফেলুদা বলল, আপনি কি অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন? আগে হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমাকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভাঙিয়ে নেবার চেষ্টা তো অনেকদিন থেকেই চলছে। টাকা জিনিসটাকে তো আর অগ্রাহ্য করা চলে না। তবে ভারত অপেরার সঙ্গে আমি আছি আজ 17 বছর ধরে। এরা আমাকে যথেষ্ট যত্ন আত্তি করে, আমার গুণের মর্যাদা দেয়। কাজে এই দল ছেড়ে অন্য দলে যাবার আগে অনেকবার ভাবতে হয়। আমি তাই এদের সবাইকে ঠেকিয়ে রেখেছি। কিন্তু সেদিন যেটা হলো, এবং যেটার জন্য আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম, সেটা হলো আমাকে হটিয়ে ভারত অপেরাকে পঙ্গু করার চেষ্টা। হটিয়ে মানে? সোজা কথায় খুন করে। এটার প্রমাণ কি? প্রমাণ একেবারে শারীরিক আক্রমণ। 3 দিন আগের ঘটনা, এখনো কাঁধে ব্যথা রয়েছে। কোথায় হলো আক্রমণটা? বিডন স্ট্রিট থেকে বেরিয়েছে মোহাম্মদ শফি লেন। সেখানে একটা বাড়িতে আমাদের আপিস আর রিহার্সালের ঘর। গলিটা অন্ধকার এবং নিরিবিলি। সেদিন আবার ছিল লোডশেডিং, ডিসি অফ। আমি যাচ্ছি আপিসে, এমন সময় পিছন থেকে এসে মারলো রড জাতীয় একটা কিছু দিয়ে। মাথায় মারতে চেয়েছিল বোধ হয়, অল্পের জন্য পারেনি। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় আমাদের দলের 2 অভিনেতা আসছিল গলি দিয়ে আপিসে। আমি তখন মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। তারা আমাকে তুলে আপিসে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে। আমার হাতে বাক্সে বেহারা ছিল, সেটা পড়ে যায় রাস্তায়। আমার সবচেয়ে ভয় ছিল সেটার বুঝি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু দেখলাম তা হয়নি। এখন আমি আপনার কাছে এসেছি আমার কি করা উচিত সে বিষয়ে পরামর্শ নিতে। ফেলুদা একটা 4 মিনিট ধরিয়ে বলল, এই অবস্থায় তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর যে লোক আপনাকে আক্রমণ করেছে সে যে বিরুদ্ধ পার্টির লোক, এমনও ভাবার কোনো কারণ দেখছি না। সে সাধারণ চোর ছেঁচড় হতে পারে, হয়তো আপনার মানি ব্যাগ হাতানোর তাতে ছিল। আপনি বরং পুলিশে খবর দিতে পারেন। এর বেশি আর আমার দিক থেকে কিছু বলা সম্ভব নয় মিস্টার আচার্য। তবে আর যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনি আমাকে জানাবেন। কিন্তু এ ব্যাপারে পুলিশ আপনাকে আরো বেশি সাহায্য করতে পারবে বলে আমার বিশ্বাস। এটুকু বলতে পারি যে আপনার পারিবারিক ইতিহাস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এরকম পরিবার থেকে কেউ কোনোদিন যাত্রায় যোগ দিয়েছে বলে আমার জানা নেই। আমাকে বলা হতো আচার্য ফ্যামিলির ব্ল্যাক শিপ, বললেন ইন্দ্রনারায়ণ বাবু। অন্তত আমার ভাইরা তাই বলতেন। ইন্দ্রনারায়ণ বাবু আর বসলেন না। উনি চলে যাবার পর ফেলুদা 2 ধোঁয়ার রিং ছেড়ে বলল, ভাবতে অবাক লাগে যে মাত্র 100 বছর আগে এই আচার্য ফ্যামিলির কন্দর্প নারায়ণ বিলেত গিয়ে ছুটিয়ে নবাবি করেছেন, আর আজ সেই ফ্যামিলিরই ছেলে মোহাম্মদ শফি লেনে যাত্রা রিহার্সাল দিতে গিয়ে গুন্ডার হাতে রডের বাড়ি খাচ্ছে। মাত্র 3 জেনারেশনে এই পরিবর্তন কল্পনা করা যায় না। অবশ্যই পরিবর্তনটা হয়েছে শুধু এরই ক্ষেত্রে, বললেন লালমোহন বাবু। অন্য ভাইদের কথা যা শুনলুম তাতে তো মনে হয় তারা দিব্যি আচার্য ফ্যামিলির ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছেন।
যাই হোক, বলল ফেলুদা, ফ্যামিলিটাকে ইন্টারেস্টিং লাগছে। বোসপুকুরে একবার গিয়ে পড়তে পারলে মন্দ হতো না। সেই বোসপুকুরের আচার্য বাড়িতে যাবার সুযোগ যে কয়দিনের মধ্যেই এসে পড়বে তা কে জানত। সম্রাট অশোক আর দুদিনে শেষ হয়ে যাবে। সেদিক দিয়ে ইন্দ্রনারায়ণের চিন্তা করার কিছু নেই। সত্যি বলতে কি, নাটক আরো 4খানা আগেই তৈরি হয়ে আছে, যদিও সেই কথা ইন্দ্রনারায়ণ তার যাত্রা দলের মালিককে এখনো বলেননি। সব নাটক সবসময় চলে না, দর্শকের রুচি আশ্চর্য রকম বদলায় বছরে বছরে। হাওয়া বুঝে নাটক লিখতে হয়, না হলে ভালো নাটকও অনেক সময় মার খেয়ে যায়। সে বিচারে সম্রাট অশোক এখন খুবই যুগোপযোগী নাটক। আসলে দুশ্চিন্তার কারণ অন্য। এখন বেজেছে রাত 10টা, আর কিছুক্ষণ পরেই বীণাপাণি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর আসবেন ইন্দ্রনারায়ণের কাছে। এই নিয়ে 5 বার হবে তার আশা। এছাড়া নবনট্য কোম্পানির লোকও এসেছে তার কাছে, কিন্তু বীণাপাণির মতো জোর তাদের নেই। আসার কারণ একটাই, ভারত অপেরা থেকে ভাঙিয়ে নিতে চায় তারা ইন্দ্রনারায়ণকে। 17 বছর যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন ইন্দ্রনারায়ণ। এখন তার বয়স 42। এই খাওয়া খাওয়ির ব্যাপারটা সম্পর্কে এতদিন তিনি ওয়াকিবহাল ছিলেন না, এখন হয়েছেন। ওবিসি এর জন্য তার খ্যাতি দায়ী। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নিয়ে জন্মেছিলেন ইন্দ্রনারায়ণ, তাই আজ সব দল তাকে হাত করতে চায়, বিশেষ করে বীণাপাণি অপেরা। সেদিনের আক্রমণটা অবশ্যই এই রেষারেষির সঙ্গে যুক্ত নাও হতে পারে। প্রদোষবাবু ঠিকই বলেছিলেন, এটা খুব সম্ভবত চোর ছেঁচড়ার ব্যাপার। মাথায় বাড়ি মারতে চাইলে কি মারতে পারতো না? আসলে সেই উদ্দেশ্য ছিল না, ছিল অজ্ঞান করে পকেট থেকে মানিব্যাগটি নিয়ে পালানো। সেদিন সঙ্গে টাকাও ছিল 150-র উপর। ভাগ্যিস মলয় আর ইন্দ্রজিৎ এসে পড়ল। খুব বাঁচন বেঁচেছেন ইন্দ্রনারায়ণ। সন্তোষ বেয়ারা এসে স্লিপ দিল, অশ্বিনী ভর। যাও ডেকে আনো, বললেন ইন্দ্রনারায়ণ আচার্য। অশ্বিনী ভর এসে চেয়ার টেনে নিয়ে পাশেই বসে বললেন, বলুন। আপনি বলুন, বললেন ইন্দ্রনারায়ণ। আমি আর নতুন কি কথা বলবো ইন্দ্রবাবু, আমি তো এই নিয়ে 5 বার এলুম। এবার তো একটা এসপার ওসপার না করলেই নয়। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি যে মনস্থির করে উঠতে পারছি না অশ্বিনী বাবু। এতদিনের একটা সম্পর্ক চুকিয়ে দেওয়া তো মুখের কথা নয়। সবই বুঝলুম, কিন্তু আর্টিস্টরা তো ঘর বদল করছে। নিউ অপেরায় 10 বছর থাকার পর ভারতে চলে এলেন সঞ্জয় কুমার। এ তো হামেশাই হচ্ছে, আর টাকার অঙ্কটা অগ্রাহ্য করছেন কি করে? আপনি কত পাচ্ছেন ভারত অপেরায় সে তো আমরা জানি, 15,000। আমরা সেখানে বলছি 20। 1 বছরে আপনার ইনকাম হবে 2.5 লাখ। আর খাতির যত্ন আপনাকে আমরা ওদের চেয়ে কিছু কম করব না। গুণের কদর আমরাও করি। বিজ্ঞাপনে আপনার নাম থাকবে মোটা হরফে। আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব, নেহাত যদি সাধ্যের বাইরে না হয়। শুনুন অশ্বিনী বাবু, আমার আর 2-3 দিন লাগবে এই নাটকটা শেষ করতে। আমি এখন আর কিচ্ছু ভাবতে পারছি না। আপনি সামনের সপ্তাহে আর একটিবার আসুন। ভরসা দিচ্ছেন কিছুটা? একেবারে নিরাশ করার ইচ্ছে থাকলে আর আপনাকে আসতে বলবো কেন? তবে আমার দিকটাও আপনার চিন্তা করে দেখতে হবে। টাকাটাই যে সব সময় সব থেকে বড় জিনিস তা তো নয়। ভারত অপেরা যদি জানে আপনারা আমাকে 20 অফার করছেন, তাহলে আমার বিশ্বাস তারাও আমাকে ওই টাকাই দিতে চাইবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত বছরের সম্পর্ক কি চট করে ভোলা যায়? ঠিক আছে, তাহলে তো এখন আর কথা বলে লাভ নেই। দিন 7 পরে এলে আশা করি ফল হবে। এভাবে ঝুলিয়ে রাখাটাও তো কাজের কথা নয় ইন্দ্রবাবু। আসি, নমস্কার। নমস্কার। ইন্দ্রনারায়ণ ঘর থেকে বেরিয়ে সামনের দরজার দিকে কিছু দূর এগিয়ে দিলেন অশ্বিনী বাবুকে।
তারপর নিজের কাজের ঘরে ফিরে এসে আবার চেয়ারে বসলেন। শেষ দৃশ্যটা ভালোই যাচ্ছে। এভাবে একেবারে শেষ পর্যন্ত গেলে এই নাটককে কেউ রুখতে পারবে না। এটা হবে ইন্দ্রনারায়ণ আচার্যের জীবনের শ্রেষ্ঠ কাজ। ইন্দ্রনারায়ণ এক মনে কাজ করে চলেছেন। মাঝে মাঝে দু একটা শ্যামা পোকা আসছে। সামনে পুজো, এই পোকাই তার কাজে সবচেয়ে বেশি ব্যাঘাতের সৃষ্টি করে। আর লোডশেডিং, তবে আজ কদিন থেকে লোডশেডিং হচ্ছে না, আশা করি সামনের দুটো দিনও হবে না। ইন্দ্রনারায়ণ তার পুরো মনোযোগটা লেখায় দিলেন। তার জীবনের শ্রেষ্ঠ নাটক সম্রাট অশোক, কিন্তু কাজ বেশি দূর এগোতে পারল না। ইন্দ্রনারায়ণ টেরও পেল না যে একটি লোক ঘরে ঢুকে অতি সন্তর্পণে তার পিছনে এসে দাঁড়িয়েছে। তারপর হামান দিস্তার একটি মোক্ষম বাড়ি, আর ইন্দ্রনারায়ণের চোখের সামনে সব কিছু চিরতরে অন্ধকার হয়ে গেল। খবরের কাগজ খুলে চমকে উঠলাম। ইন্দ্রনারায়ণ আচার্য তার বাড়িতে খুন হয়েছে। গত পরশু রাত্রে হয়েছে ঘটনাটা। খবরের যাত্রায় ইন্দ্রনারায়ণের ভূমিকা সম্বন্ধেও কয়েকটা লাইন লিখেছে। আশ্চর্য, 10 দিনও হয়নি ভদ্রলোক আমাদের বাড়ি এসেছিলেন ফেলুদার সঙ্গে দেখা করতে। ফেলুদা অবশ্যই আমার আগেই খবরটা পড়েছে। আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, লোকটা এলো আমার কাছে, অথচ কিছু করতে পারলাম না ওর জন্য। অবশ্যই করার কোনো উপায়ও ছিল না। আমার একটা ব্যাপারে খটকা লাগছিল। বললাম প্রথমবার ভদ্রলোককে গলিতে অ্যাটাক করেছিল, আর এবার একেবারে বাড়ির ভেতরে এসে খুন করলো। খুব ডেয়ারিং খুনি বলতে হবে। ফেলুদা বলল, সেটা ওর বাড়ির প্ল্যান। ভদ্রলোক কোন ঘরে থাকতেন ইত্যাদি না দেখে বলা যাবে না। আর খুন করার তেমন তাগিদ থাকলে বাড়িতে এসে করবে না কেন? কিন্তু এবার তো আর তোমাকে তদন্তের জন্য ডাকলো না। এবারে পুলিশকে ডেকেছে বোঝা যাচ্ছে। তবে ও পাড়ার থানার দারোগা মণিলাল পোদ্দারকে তো বেশ ভালো করে চিনি। তিনি যদি কোনো খবর দেন। মণিলাল পোদ্দারকে আমিও একবার দেখেছি। মোটা সোটা গুঁফো ভদ্রলোক। ফেলুদাকে যেমন ঠাট্টাও করেন তেমনি শ্রদ্ধাও করেন। তবে শেষ পর্যন্ত খবরটা এলো দারোগার কাছ থেকে নয়, স্বয়ং আচার্য বাড়ির কর্তা ৭৯ বছরের বুড়ো কীর্তিনারায়ণ ফেলুদাকে ডেকে পাঠালেন। খুনটা হবার ৩ দিন পরে সকাল ৯টা নাগাদ এক ভদ্রলোক এলেন আমাদের বাড়িতে। বয়স ৪০-এর কাছাকাছি, বেশ শার্প চেহারা, চোখে সোনার চশমা। অক্টোবর মাস হলেও বেশ গরম। ভদ্রলোক সোফায় বসে রুমাল বার করে ঘাম মুছে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্তির, বহুবার চেষ্টা করেও আপনার লাইন পেলাম না। আমি আসছি বোসপুকুরে আচার্য বাড়ি থেকে। আমায় পাঠিয়েছেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণ বাবু। আমাদের বাড়িতে একটা খুন হয়েছে জানেন বোধহয়। সেই ব্যাপারে যদি আপনার সাহায্য পাওয়া যায়। আপনার পরিচয়টা? এই দেখুন, আসল কথাটাই বলা হয়নি। আমার নাম প্রদ্যুম্ন মল্লিক। আমি ও বাড়িতে থেকে বংশের আদি পুরুষ কন্দর্প নারায়ণের একটা জীবনী লিখছি। লেখা আমার পেশা। একটা খবরের কাগজে চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। আপাতত জীবনীর জন্য তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গে কীর্তিনারায়ণের সেক্রেটারির কাজ করছি। উনি ব্যারিস্টার ছিলেন, রিটায়ার করেছেন বছর 4 হলো। ওর শরীরটা বিশেষ ভালো নেই। আমাকে ডাকতে এসেছেন, পুলিশে খবর দেওয়া হয়নি? পুলিশ যা করার করছে, কিন্তু কীর্তিনারায়ণের পছন্দ অপছন্দ একটু গতানুগতিকের বাইরে। পুলিশকে দেখেছে ওর ছেলেরা। উনি নিজে আপনার কথা বললেন। পুলিশের চেয়ে একজন ভালো প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলে কাজ হবে বেশি। উনি আবার গোয়েন্দা কাহিনীর বিশেষ ভক্ত। আপনার যা পারিশ্রমিক তাও উনি দিতে রাজি আছেন অবশ্যই। ইতিমধ্যে খুন সম্বন্ধে কোনো তথ্য পাওয়া গেছে?
বিশেষ কিছুই না, খুনটা মাথার পিছন থেকে বাড়ি মেরে করা হয়। ইন্দ্রনারায়ণ তখন টেবিলে বসে কাজ করছিলেন। পুলিশের ডাক্তার পরীক্ষা করে বলেন যে খুনটা হয় রাত 12টা থেকে 12:30টার মধ্যে। ইন্দ্রনারায়ণের ঘর ছিল বাড়ির একতলায়, একটা শোবার ঘর আর তার পাশে একটা কাজের ঘর। উনি অনেক রাত পর্যন্ত কাজ করতেন। উনি যে যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন সে খবর জানেন বোধহয়। ফেলুদা এবার মিস্টার মল্লিককে বলে দিল যে ইন্দ্রনারায়ণ আচার্য তার কাছে এসেছিলেন, তাই আচার্য পরিবার সম্বন্ধে অনেক তথ্যই সে জানে। তাহলে তো ভালোই হলো, বললেন প্রদ্যুম্ন মল্লিক। খুনের রাত্রে 10টার সময় ইন্দ্রনারায়ণের কাছে বিনা পানি অপেরার ম্যানেজার দেখা করতে আসেন। পুলিশ অবশ্যই তাকে জেরা করছে, কারণ বাড়ির চাকর সন্তোষ বেয়ারা তার জবানিতে বলে যে ইন্দ্রনারায়ণ ওর ভদ্রলোকের মধ্যে বচসা হচ্ছিল, সেটা সে শুনতে পায়। কিন্তু বিনা পানি অপেরার ভদ্রলোক নাম বোধ হয় অশ্বিনী বাবু 11টার মধ্যে চলে যান। তারপর আবার আসেন কিনা জানা যায়নি, কারণ বাড়ির পিছন দিকে একটা দরজা আছে, সেটা চাকররা বন্ধ করে অনেক রাত্রে। রাতের কাজের পর চাকরগুলো পাড়ায় আড্ডা দিতে বেরোয়, ফেরে 1টার কাছাকাছি। কাজেই 12টা নাগাদ যদি অশ্বিনী বাবু আবার ফিরে এসে থাকেন, তাহলে সে খবর কেউ নাও জানতে পারে। যাই হোক, সে তো আপনি গিয়ে তদন্ত করবেনই, অবশ্যই যদি আপনি তদন্তের ভার নিতে রাজি থাকেন। যদি তাই হয় তাহলে আজ সকালেই 11টা নাগাদ আপনি আসতে পারেন, তখন কীর্তিনারায়ণ ফ্রি থাকেন। ফেলুদা রাজি হবে জানতাম, কারণ আচার্য পরিবার সম্বন্ধে ওর একটা কৌতূহল আগে থেকেই ছিল। তাছাড়া ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে কথা বলেও ওর বেশ ভালো লেগেছিল। ঠিক হলো আমরা 11টার সময় বোসপুকুরে গিয়ে হাজির হব। ওই কাগজটা কি বেরিয়ে পড়লো দেখতো, ফেলুদা বলল ভদ্রলোক চলে যাবার পর। একটা ভাঁজ করা সাদা কাগজ সোফার কোণে পড়ে আছে। আমি সেটা তুলে ফেলুদাকে দিলাম। ভাঁজ খুলে দেখা গেল ডট পেনে 2 লাইন ইংরেজি লেখা, হ্যাপি বার্থডে হুকুমচাঁদ। ফেলুদা ভুরু কুঁচকে লেখাটার দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বলল, হুকুমচাঁদ নামটা চেনা মনে হচ্ছে। কথাটা বোধহয় জন্মদিনের কেকের উপর লেখা হবে। হুকুমচাঁদ সম্ভবত কীর্তিনারায়ণের বন্ধু, কিংবা হয়তো টেলিগ্রাম পাঠানো হবে। মল্লিকের ওপর ভার ছিল কাজটা করবার।